Hey, hello, this is Rishabh Dev, your English guide. How are you all? Welcome to all of you, Guide to your success guide. তো বন্ধুরা, তোমাদের অসংখ্য ভালোবাসা পেয়ে আমরা আমাদেরকে অসংখ্য কি বলবো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা নিজেদেরকে আরো খুব গর্বিত মনে করছি। আমি কিছু জিনিস আমি বুঝতে পারছি যে তোমরা অনেকে কনফিউশন আছো। যে বন্ধু, যে দাদা আমাকে ফোন করেছিল, আপনার নামটা বা তোমার নামটা আমার জানা নেই, তো আমার ভুল হয়েছে, তোমার নামটা জেনে নেওয়া উচিত ছিল। বাট থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এইভাবে রিভিউ দেওয়ার জন্য। আমরা আমাদের পক্ষ থেকে অনেক চেষ্টা করব যাতে তোমাদেরকে আমরা এখান থেকে, এই ইউটিউব চ্যানেল থেকে, যাতে আমরা সিলেবাসটা কমপ্লিট করে দিতে পারি তোমাদেরকে। তো এখান থেকে অবশ্যই তোমরা সিলেবাস কমপ্লিট পেয়ে যাবে, কোনো চিন্তা করার বিষয় নেই। তোমরা শুধু প্রিপারেশনটা নাও, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়ো। যা যা করতে বলবে তোমাদের অন্যান্য স্যারেরা, ঠিক সেইভাবে তোমরা প্রিপারেশনটা নাও প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এবার বিষয়টা হচ্ছে যে কালকে তো এক্সাম গেল, 30 তারিখ। পরীক্ষায় যারা তোমরা ভালো ফল করেছো তাদেরকে অনেক অনেক শুভকামনা। তোমরা পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নাও। যারা অতটা ভালো ফল করতে পারোনি বা যারা একটু ডিমোটিভেটেড হয়ে গেছো, তোমাদেরকে বলে রাখি ভাই, এটা হচ্ছে একটা লং টার্ম জার্নি, ম্যারাথন। এটা এখন থেকে তোমাদের ভেঙে পড়লে হবে না। তোমরা পরীক্ষা দেবে, ফেল হবে, পরীক্ষা দেবে, ফেল হবে, পরীক্ষা দেবে, ফেল হবে, পরীক্ষা দেবে, ডিপ্রেশনে যাবে। এরপর যখন তোমরা ডিপ্রেশনে যাবে না, ডিপ্রেশনে যাওয়ার পরে যারা নিজেদেরকে জাগিয়ে তুলতে পারে আবার নতুন করে, তারাই সাকসেসফুল হয়। আর এখান থেকে যারা ডিপ্রেশনে চলে যায়, একবারে ডিপ্রেশনে চলে যায় ভাই। এই ডিপ্রেশনটা তোমাদের আসল শিক্ষা, বুঝতে পেরেছো? তো আমি একটাই ডায়লগ দিয়ে শেষ করব, কেজিএফ এর আমার খুব ফেভারিট একটা ডায়লগ। क्या तो हार गया आपका हीरो? नहीं, घायल शेर की सांसें उसकी दहाड़ से भी ज्यादा खतरनाक होता है। एक बहुत खतरनाक होता है एक घायल शेर। तुम सब अभी घायल शेर हो और तुम्हारे सामने एक अपॉर्चुनिटी है WBSSC ग्रुप सी एंड ग्रुप डी। একটা দারুণ অপরচুনিটি। আবার নিজেদেরকে জাগিয়ে তোলো, আবার ওঠো। তোমরা অবশ্যই পারবে। এটা ডিপ্রেশনে একদম বসে থেকে কান্নাকাটি করে কোনো লাভ নেই। আবার নতুন থেকে শুরু করো, আবার প্রিপারেশন নাও। তো চলো শুরু করি ক্লাসটা। দেখো, আমরা আগের ক্লাসের রিভিশন থেকে আমরা শুরু করব, ঠিক আছে? প্রথমে দেখো, আমি রিভিশন করে দেই কি ছিল। আগে আমরা অ্যাট আর ইনের ব্যাপারে জেনেছিলাম। কি কাজে ব্যবহার হয়। অ্যাট ব্যবহার হয় স্মল প্লেসের ক্ষেত্রে, আর বিগ প্লেসের ক্ষেত্রে কি ব্যবহার হয়? বিগ প্লেসের ক্ষেত্রে ব্যবহার হয় ইন। তো আমি কিছু সেন্টেন্স দিচ্ছি, তোমরা লিখে নেবে, তোমরা করার চেষ্টা করো। হি লিভস ড্যাশ কলকাতা ড্যাশ ওয়েস্ট বেঙ্গল ড্যাশ ইন্ডিয়া। তাক, হি লিভস ড্যাশ কলকাতা ড্যাশ ওয়েস্ট বেঙ্গল। দ্বিতীয় নাম্বার, শ্রেয়া লিভ ড্যাশ ওয়েস্ট বেঙ্গল। শ্রেয়া লিভস ওয়েস্ট বেঙ্গল ড্যাশ কলকাতা। এটা থেকে আর একবার দিয়ে দিলাম যাতে তোমরা ভালো করে রিলেট করতে পারো। দুবার দিয়েছি ওয়েস্ট বেঙ্গল আর কলকাতাকে।
আমি আর একটা লিখলাম স্যার, আই মেট রাহুল ড্যাশ পিজি মোর ড্যাশ পিজি মোর। পিজি মোর ড্যাশ খানাকুল পিজি মোর ড্যাশ খানাকুল ড্যাশ ওয়েস্ট বেঙ্গল। খানাকুল এখানে একটা ডিস্ট্রিক্ট। তো তোমরা দেখো তো দেখো তোমরা করার চেষ্টা করো। প্রথম সেন্টেন্স, হি লিভস ড্যাশ কলকাতা ড্যাশ ওয়েস্ট বেঙ্গল, শ্রেয়া লিভস ড্যাশ ওয়েস্ট বেঙ্গল ড্যাশ কলকাতা, আই মেট রাহুল। রাহুল ড্যাশ পিজি মোড় ড্যাশ খানাকুল ড্যাশ ওয়েস্ট বেঙ্গল। তো চলো কি হবে, তো আশা করি তোমরা নিজেরা চেষ্টা করেছে। দেখো, হি লিভস কলকাতা ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ডাব্লিউবি সরি ওয়েস্ট বেঙ্গলের চাইতে ডাব্লিউবির চাইতে ছোট জায়গা, এর জন্য এখানে আমরা কি করব, অ্যাড করব স্যার। কি করব, অ্যাড করব। ছোট জায়গা ডাব্লিউবি এই সরি ডাব্লিউবির চাইতে ওয়েস্ট বেঙ্গলের চাইতে ছোট জায়গা। তাহলে এখানে কি করব, এখানে ইন করব। ঠিক আছে, কলকাতার চাইতে ওয়েস্ট বেঙ্গল বড় জায়গা। দেখো, শ্রেয়া লিভস ড্যাশ ড্যাশ ওয়েস্ট বেঙ্গল ড্যাশ কলকাতা। তাহলে দেখো, ওয়েস্ট বেঙ্গল বড় জায়গা এর জন্য ইন, এবং কলকাতা ছোট জায়গা এর জন্য অ্যাড। কিন্তু 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 এখানে কিন্তু একটা বড় প্রবলেম। কিন্তু কি স্যার, কিন্তু আগেরটাতে আমরা ছোট ছোট জায়গার নাম দিয়েছি, তারপরে বড় জায়গা এসেছে। এখানে কিন্তু প্রথমে বড় জায়গা এসেছে, এখানে ছোট জায়গা এসেছে। তাহলে স্যার কোনটা ঠিক, কোনটা ঠিক তোমরা বলো। এখানে কোনটা ঠিক দুটোর মধ্যে? আগে এখানে প্রথমে ছোট জায়গা দিয়েছি, এখানে বড় জায়গা, এখানে বড় জায়গা, এখানে ছোট জায়গা। কোনটা ঠিক? দেখো, এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রথমে স্মল প্লেসের নাম আসবে, প্রথমে স্মল প্লেসের নাম আসবে, তারপরে কি হবে স্যার, স্মল প্লেসের পরে হবে বিগ প্লেস। এটা মাথায় রাখবে, বুঝতে পেরেছো? প্রথমে ছোট তারপরে বড়। তাহলে স্যার আমাদের এখানে সিকোয়েন্স ভুল হয়ে গেল। এই ওয়েস্ট বেঙ্গলকে আমরা দেব শেষে কলকাতার জায়গায়, আর অ্যাট কলকাতাকে আমরা নিয়ে আসব এখানে। বুঝতে পেরেছো? এটা তাহলে ভুল। এই ওয়েস্ট বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গলটা অ্যাট কলকাতার জায়গায়, অ্যাট কলকাতা এটা ইন ওয়েস্ট বেঙ্গলের জায়গায়। বুঝতে পেরেছো? এবার দেখো, আই মেট রাহুল ড্যাশ পিজি মোর ড্যাশ খানাকুল ড্যাশ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এখানে কি হবে স্যার, আমি বলেছিলাম যে এখানে এটা পিজি মোর খানাকুলের চাইতে ছোট জায়গা, আবার ওয়েস্ট বেঙ্গল সরি পিজি মোর খানাকুলের চাইতে ছোট জায়গা, খানাকুল ওয়েস্ট বেঙ্গলের চাইতে ছোট জায়গা। খানাকুল একটা ডিস্ট্রিক্টের নাম, তাহলে ডিস্ট্রিক্টের নাম এখানে। তাহলে এক পিজি মোর ছোট জায়গা, তাহলে এই যে এখানে এই যে এইখানে স্যার, এখানে তো ছোট জায়গার জন্য হলো, ইনিও তো একটা জায়গায় ছোট, ওয়েস্ট বেঙ্গলের চাইতে তো ছোট। ঠিক আছে, তাহলে এখানে এই যে এই জায়গাটায় কি করব, এই জায়গাটায় কি করব বলো স্যার? এখানে এটা ছোট জায়গার জন্য অ্যাট, খানাকুল পিজি মোড়ের চাইতে বড় জায়গা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের চাইতে ছোট জায়গা। তাহলে এখানে কি করব, অ্যাড করব না ইন করব? তো স্যার এখানে আমরা ইন করব, আবার এখানেও আমরা ইন করব। এরকমটা কেন? দুটো জায়গায় অ্যাড হলো না, একটা জায়গায় ইন কেন? চলো একটু বুঝে নিই আমরা। আশা করি এগুলো উপরটা যদি মিটিয়ে দিই কারোর কোনো অসুবিধা হবে না।
ওপরটা যদি মিটিয়ে দিই আমি, কারোর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? না মেটালেও অসুবিধা নেই, আমি এখানে করে বলে দিচ্ছি। দেখো এটা কোনো একটা, আচ্ছা আমি এই স্মল আর বিগ প্লেসটা মিটিয়ে দিচ্ছি। প্রথমে স্মল প্লেস, ঠিক আছে, ফার্স্ট পজিশন, তারপরে বিগ প্লেস হবে। এটা তোমরা সিকোয়েন্সটা মাথায় রাখবে, তাহলে এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় নাম্বারটা কোনটা? দ্বিতীয় নাম্বারটা, এটা মিটিয়ে দিচ্ছি আমি। ওকে, দেখো এইরকমটা কেন হয়? ধরো এটা কোনো একটা জায়গা, ঠিক, একদম ঠিক। এর ভেতরে আমি আর একটা জায়গা নিলাম স্যার, ঠিক আছে? এর ভেতরে আমি আর একটা জায়গা নিলাম, এর ভেতরে আমি আর একটা জায়গা নিলাম। ওকে স্যার, এবার এর মধ্যে আমি এটাকে এই নির্দিষ্ট জায়গাটাতে আমি এটাতে আমি থাকি। এবার এই নির্দিষ্ট জায়গাটাকে আমি রিপ্রেজেন্ট করতে চাই। এটাকে আমি কি করতে চাই স্যার? রিপ্রেজেন্ট করতে চাই। তাহলে এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা এর ভিতরে, আবার এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা এটার ভিতরে, সবুজ কালির ভিতরে, আবার এই জায়গাটা এই কালো কালির ভিতরে। হ্যাঁ, তাহলে এই যে নির্দিষ্ট এই পয়েন্টটাকে বোঝাবো, আর অ্যাট সবসময় ব্যবহার হয় এই নির্দিষ্ট পয়েন্টটাকে তুলে ধরার জন্য। অ্যাট সবসময় ব্যবহার হয় এই নির্দিষ্ট পয়েন্টটাকে তুলে ধরার জন্য। বুঝতে পেরেছ? মানে যতগুলো সার্কেল হবে, শুধু যেটাকে পয়েন্ট করবে সেটাতে অ্যাড হবে, বাদ বাকিগুলোতে হবে ইন। এটাতেও ইন হবে স্যার, আর এটাও একটা জায়গার মধ্যে পড়ছে, এটাতেও কিন্তু ইন হবে। বুঝতে পেরেছ? এই জায়গাটা এই এই জায়গাটার ভিতরে, এই জায়গাটার ভিতরে এই জায়গাটা পড়ে, আবার এই জায়গাটার ভিতরে এই জায়গাটা পড়ে, আবার এইটা এই কালো দাগের ভিতরে পড়ে। তাহলে যতগুলো জায়গা হবে ততগুলোতে আমাদেরকে কিন্তু ইন বসাতে বসাতে যেতে হবে, ঠিক আছে? আর শেষে যেটা সবচাইতে ছোট জায়গা হবে সেটাতে আমরা অ্যাড বসাবো, কারণ ওটাকে আমরা পয়েন্ট করছি, ঠিক আছে? আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা পরবর্তী ক্লাসটা কন্টিনিউ করব, পরবর্তী স্লাইডে আমরা মুভ করব। তো চলো আমরা এবার ইনের সম্বন্ধে আরো কিছু জিনিস আমরা জেনে নিই। এই যে ইনের সম্বন্ধে আরো কিছু জিনিস দেখো। ইনকে আর কোথায় কোথায় ব্যবহার করতে পারি? প্লেস রিলেটেডে দেখো, যদি এনক্লোজড বোঝায়, এনক্লোজড জিনিসটা হয়, বা সারাউন্ডেড, যদি সারাউন্ডেড হয়, এনক্লোজড হয়, ঠিক আছে, বা যদি তোমার ইনসাইড হয়, ইনসাইড কিন্তু কোনো গ্যাপ থাকবে না, নো গ্যাপ, ঠিক আছে? ইনসাইড কিন্তু কোনো গ্যাপ থাকবে না। এনক্লোজ যদি হয়, সারাউন্ডেড হয়। আর একটা যদি তোমার এনক্লোজ, সারাউন্ডেড, আর একটা যদি তোমার সাবমার্জ হয়, সাবমার্জ হয়, কি বললাম? এনক্লোজ, সারাউন্ডেড আর সাবমার্জড। তো দেখো কি আছে? এনক্লোজ, সারাউন্ডেড আর ইনসাইড, নো গ্যাপ এবং সাবমার্জ। এনক্লোজ, এনক্লোজ মানে কি স্যার? এনক্লোজড মানে হচ্ছে পুরোপুরি, পুরোপুরি কি? পুরোপুরি জিনিসটা ঘেরা, পুরোপুরি জিনিসটা ঘেরা, এনক্লোজ, ঠিক আছে? সারাউন্ডেড মানে,
সারাউন্ডেড মানে হচ্ছে ঘিরে আছে কিন্তু সেখানে জায়গা কিছু ফাঁকা আছে, সেটা হচ্ছে সারাউন্ডেড। আমি জিনিসটা দিলে বেশি উদাহরণ হবে। ধরো কোনো একটা বাড়ি আছে, কুঁড়ে ঘর আছে, এটা ধরো একটা কুঁড়ে ঘর, এটা হচ্ছে একটা কুঁড়ে ঘর, ঠিক স্যার, কুঁড়ে ঘর। এবার এর চারপাশে কিন্তু গাছ আছে, এর পেছনেও গাছ আছে, ঠিক আছে, এগুলো গাছ পেছনে, এই চারপাশে গাছ আছে, চারপাশে গাছ আছে, আশেপাশে বিভিন্ন জায়গায় গাছ আছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় গাছ আছে, তাহলে এটা হচ্ছে সারাউন্ডেড, ঠিক আছে, চারপাশে বিভিন্ন গাছ আছে। কিন্তু এনক্লোজ হচ্ছে, ধরো এনক্লোজ একদম পুরোপুরি বন্ধ, ঠিক আছে, যেমন একটা চিঠি যেমন মানে যে খামের ভিতরে থাকে বা খাপের ভিতরে যে থাকে সেই চিঠিটা কি এনক্লোজড বলি আমরা। বা যেমন ধরো কোনো একটা দুর্গ থাকে না, দুর্গ, রাজা মহারাজারা দুর্গ বানায়, সেই দুর্গর মধ্যে যে রাজপ্রাসাদ থাকে সেই রাজপ্রাসাদটা একদম প্রোটেক্টেড থাকে, সম্পূর্ণ প্রোটেক্টেড, ঠিক আছে, একদম পুরোপুরি প্রোটেক্ট জিনিসটা বোঝায়, তাহলে সেটা হচ্ছে এনক্লোজড। এনক্লোজ প্রোটেক্ট অর্থে ব্যবহার হয়, আর সারাউন্ডেড মানে হচ্ছে চারপাশে, ঠিক আছে, বুঝতে পারলে আশা করি সারাউন্ডেড এবং চারপাশের এই এনক্লোজ এবং সারাউন্ডেড এর বিষয়টা। এবার ইনসাইড, ইনসাইড মানে হচ্ছে নো গ্যাপ। ইনসাইড মানে ধরো, ইনসাইড মানে ভেতরে হয়। ধরো আমার কাছে মোবাইল আছে, মোবাইল আমার পকেটে আছে। কোথায় আছে স্যার? পকেটে। তাহলে আমরা কি বলবো? এটা তো একটা ইনসাইডে আছে, প্লাস সেখানে কোনো গ্যাপ নেই। পকেটে যদি মোবাইল থাকে কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নেই স্যার। সাবমার্জ, সাবমার্জ মানে হচ্ছে নিমজ্জিত, মানে হচ্ছে ডুবে থাকে। সাবমার্জ মানে হচ্ছে ডুবে থাকে, ঠিক আছে। তাহলে এই এই প্লেসের যখন থাকবে তখন এই তিনটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। আমি লিখলাম the letter is enclosed, the letter is enclosed, the letter is enclosed, the letter is enclosed in the envelope, envelope, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা ইনের ব্যবহার করেছি, একদম খামের মধ্যে পুরোপুরি সেটা ভরা আছে, ঠিক আছে। তারপরে আমি আরো একটা সেন্টেন্স দিচ্ছি, যেমন ধরো এক্ষুনি যেটা বললাম, the mobile is in my pocket, the mobile is in my pocket। তাহলে এখানে কি বোঝাচ্ছে? ইনসাইড বোঝাচ্ছে, পকেটের ভিতরে আছে, কোনো গ্যাপ নেই ভাই। পকেট আর মোবাইলের মধ্যে কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নেই, ঠিক আছে। তাহলে মোবাইল ইজ ইন মাই পকেট হবে, ঠিক আছে। সাবমার্জের কি? ধরো সাবমার্জ মানে হচ্ছে নিমজ্জিত হওয়া, জলে ডুবে যাওয়া, ঠিক আছে। তাহলে ধরো অনেক জায়গায় আমরা রিপোর্ট পাই যে অমুক বাড়ি তলিয়ে গেছে, বা অমুক সেখানে কোনো মন্দির ছিল সেটা তলিয়ে গেছে। তাহলে আমি লিখলাম the temple was submerged, the temple was submerged in the water, ঠিক আছে। তার মানে
জলের নিচে মন্দিরটা ডুবে গেছিল, জলের নিচে মন্দিরটা ডুবে গেছিল। তাহলে এই ইনের বিষয়টা বুঝতে পারলে, আশা করি ইনের ব্যাপারটা বুঝতে পারলে। এগুলো কোন রিলেটেডে হলো স্যার? এগুলো প্লেস রিলেটেডে হলো, ঠিক আছে। এই যে এনভেলপ, এই চিঠিটার সঙ্গে এনভেলপের সম্পর্ক কিসে কিসে আছে? চিঠিটা এনভেলপে আছে, সঙ্গে সম্পর্ক বোঝাচ্ছে ইন, ঠিক আছে। ইনের পরে এটা প্রিপোজিশনাল, এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্টকে, এই এনভেলপ, এনভেলপটাকে প্রিপোজিশনের অবজেক্ট, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা প্লেস, ইনের প্লেস রিলেটেড গেল। এবার চলো আরো কিছু প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব। চলো আমি স্লাইডটা মুছে দিচ্ছি। তো চলো আমরা এবার অনের ব্যাপারে জানবো, প্রিপোজিশন অনের সম্বন্ধে জানবো আমরা। এবার কি সম্বন্ধে জানবো স্যার? অনের সম্বন্ধে জানবো, ঠিক আছে। কোথায় কোথায় আমরা অন ব্যবহার করব? দেখো অন কখন ব্যবহার হয়, ধরো এখানে কোনো একটা অবজেক্ট আছে, কোনো একটা কিছু আছে অবজেক্ট, এবার এই অবজেক্টের ওপরে কোনো একটা বল রাখা আছে, সাপোজ করো এটা হচ্ছে কোনো একটা বল রাখা আছে। আমি আর একটা সিচুয়েশন ক্রিয়েট করছি, অ্যান্ড দ্যাট ইজ উই হ্যাভ এ অ্যানাদার অবজেক্ট, অ্যান্ড ওখানে একটা অবজেক্ট আছে, এবং তারপরে আর একটা বল চাপিয়েছি। এবার এই বলটা কি হয়েছে, হালকা কিন্তু এখানে নিমজ্জিত হয়ে গেছে, নিমজ্জিত হয়ে গেছে, বুঝতে পেরেছো? এটা ডুবে গেছে এই সাইড করে, হ্যাঁ। তাহলে এই যে যখন সারফেসে আছে, কি বললাম? যখন সারফেসে আছে, এটা একদম সারফেসে আছে স্যার, একদম ওপরে, ঠিক আছে। সেক্ষেত্রে এটা হচ্ছে অন। এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে অন, এটা হচ্ছে অনের উদাহরণ, ওপরে আছে। এটাকে কি বলবো? এটা হচ্ছে অন, এটা হচ্ছে অন। আর এটা যেহেতু সাবমার্জ বোঝাচ্ছে, নিমজ্জিত বোঝাচ্ছে, হ্যাঁ না, সেই জন্য এখানে কি হবে? ইন। এটা কিসের উদাহরণ? ইন। দেখো এটা কিন্তু একদম ওপরে আছে, ওপরে, ঠিক আছে। আমি খুব একটা উদাহরণ দিচ্ছি। এই মার্কারটা আমি এভাবে হাতে নিলাম, এই হাতে নিলাম, সাপোজ করো এখানে আমার আছে মার্কারটা, একদম সারফেসে আছে, ব্যালেন্স হচ্ছে না, এই সারফেসে আছে, একদম হাতের সারফেসে। তাহলে এই যে সারফেসে আছে, এটা কি হবে? অন, সারফেস বোঝাবে। আমি এই মেঝেতে আছি, এই মেঝেতে আমি আছি, এই মেঝে আমার কি? সারফেস, সারফেস বোঝাচ্ছে, তল বোঝাচ্ছে, তল, সারফেস, সারফেসের উপরে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এবার এই দেখতে পাচ্ছ এই বোর্ডটা, এটাও কিন্তু সারফেসে দাঁড়িয়ে আছে স্যার, ঠিক আছে। আমার এটা হচ্ছে সারফেস, এই সোজাসুজি সারফেস, এই সারফেসে আমি দাঁড়িয়ে আছি। এই বোর্ডটাও তো স্যার, এটাকে যদি আমি সারফেস ধরি, পুরোটা যদি সারফেস ধরি, তাহলে এই বোর্ডটা নিশ্চয়ই এর উপরে আছে। আমি রুফে দাঁড়িয়ে আছি, ছাদে, সাপোজ করো। এবার আমার জন্য এই পজিশনটা কি? এই দাঁড়িয়ে আছি ওপরে সারফেসে, আমার নিচে মেঝে আছে তো নাকি? তাহলে সেই মেঝেটা যেটা আছে সেটা হচ্ছে আমার জন্য সারফেস, ঠিক। এই বোর্ডটার জন্য সারফেস স্যার এই দেওয়ালটা, এই দেওয়াল, যে দেওয়ালে এই বোর্ডটা আছে। তার মানে আমি আছি স্যার ভার্টিক্যাল, সরি আমি আছি হরিজন্টাল, এই সমানে আছি। আমার সাপেক্ষে আমি কোথায় আছি? আমি আছি হরিজন্টাল আছি, ঠিক আছে। আর বোর্ডটা কি আছে? বোর্ডটা আছে ভার্টিক্যাল, বুঝতে পেরেছো? তাহলে সারফেস দুটো হয়। অন যখন বোঝাবে কন্ট্যাক্ট অফ সারফেস, যখন বোঝাবে, যখন কোনো জিনিস সারফেসে থাকবে, তলে থাকবে, সারফেসে, ঠিক আছে। যখন কোনো জিনিস সারফেসে থাকবে স্যার, তাহলে এই বোর্ডটার জন্য সারফেস কোনটা? এই দেওয়ালটা, যে দেওয়ালের ওপরে এই বোর্ডটা আছে। এই জন্য বোর্ডকে আমরা বলি অন দ্য ওয়াল,
বুঝতে পেরেছো? অর্থাৎ এই আমি আছি হরিজন্টাল, আর ভার্টিক্যালি আছে কে? আর ভার্টিক্যালি আছে এটা বোর্ডটা। বুঝতে পেরেছো? তাহলে সারফেস হচ্ছে দুটো হয় সারফেস। সারফেস কি বললাম? দুটো হয়, একটা হচ্ছে হরিজন্টাল হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল ভার্টিক্যাল হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। বুঝতে পেরেছো? তাহলে এখানে হরিজন্টাল আর ভার্টিক্যাল। এবার হরিজন্টালে, যেমন হরিজন্টালের উদাহরণ কি বললাম? আমি সারফেসে আছি, উদাহরণ কি হবে স্যার? আই অ্যাম অন দ্য ফ্লোর। আই অ্যাম অন দ্য ফ্লোর, আমি মেঝেতে আছি, মেঝের ওপরে আছি স্যার, মেঝের ওপরে আছি। তাহলে আই অ্যাম অন দ্য ফ্লোর সারফেস বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে আর কি উদাহরণ হতে পারে? এই ডাস্টারটা, সাপোজ এই যে ডাস্টারটা, এই ডাস্টারটা টেবিলের ওপরে আছে, ডাস্টারটা টেবিলের ওপরে আছে, তাহলে সারফেসের ওপরে আছে। আমি বলতেই পারি দ্য ডাস্টার ইজ অন দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল। হ্যাঁ স্যার, একদমই তাই, দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল। ঠিক আছে, এবার আমরা হয়তো ছাদে আছি, ছাদে যখন আমরা উঠি তখন ছাদটা আমাদের জন্য মেঝের হিসাবে কাজ করে, সারফেস বোঝাবে। ঠিক আছে, সারফেস। তাহলে উই আর অন দ্য রুফ। ঠিক আছে, উই আর অন দ্য রুফ। ঠিক আছে, এবার ভার্টিক্যালের উদাহরণ কি হবে স্যার? ভার্টিক্যালের উদাহরণ কি হবে স্যার? ভার্টিক্যালের উদাহরণ যেমন এই বোর্ডটা ভার্টিক্যালি আছে, এই দেওয়ালটার সাপেক্ষে এর বোর্ডটার পরে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটার ওপরে আমাদের সাপেক্ষে সেটা ভার্টিক্যালি আছে। তাহলে ওটাও তো সারফেস হিসাবে কাজ করছে না স্যার? বোর্ডটা যার উপরে আছে সেটাও তো একটা তল হিসাবে কাজ করছে। তাহলে ভার্টিক্যাল সেটার জন্য কি হবে স্যার? আমি লিখতে পারি এর উদাহরণ কি হবে? দ্য বোর্ড ইজ অন দ্য ওয়াল। ঠিক আছে, দ্য বোর্ড ইজ অন দ্য ওয়াল। এবার এই জিনিসটা হয়তো বুঝতে পারবে কিনা জানি না, আমি একটা সুন্দর উদাহরণ নিচ্ছি। দেখো, এই ক্যালেন্ডারটাকে আমি এখানে টাঙিয়ে দিই। ঠিক আছে, এই সাইডে টাঙিয়ে দিই। বুঝতে পারছো? ক্যালেন্ডারটা ঝুলছে। এবার এই ক্যালেন্ডার, ধরো বোর্ডটা একটা ওয়াল, তাহলে এই ক্যালেন্ডারটা কার উপরে, কার সারফেসে ঝুলছে স্যার? কার সাপেক্ষে ঝুলছে? বোর্ডের ওপরে, মানে বোর্ডটাই দেওয়াল। তাহলে তুমি এখানে বলতে পারো দ্য ক্যালেন্ডার ইজ হ্যাঙ্গিং তুমি অন দ্য বোর্ড বলতে পারো, বোর্ডের ওপরে ঝুলছে বলতে পারো, বা অন দ্য ওয়াল বলতে পারো। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমরা বলি দ্য ক্লক ইজ, যখন দেওয়াল ঘড়ি থাকে টাঙানো আমরা কি বলি? দ্য ক্লক ইজ অন দ্য ওয়াল। কি বলি স্যার? দ্য ক্লক ইজ অন দ্য ওয়াল। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে ব্যাপার, অনের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবার আমি আর একটা জিনিস দিচ্ছি।
আঁকছি আমি, এখানে একটা ছবি আঁকছি আমি, জিনিসটাকে আর একটু ভালো করে বোঝা যাক অনের বিষয়টাকে। এখানে স্যার আমি এখানে একটা ব্রিজ আঁকলাম, সাপোজ করো এটা হচ্ছে ব্রিজ, বুঝতে পেরেছো? ব্রিজ আঁকলাম, এখানে ব্রিজের একটা সারফেস, এখানে হচ্ছে সাপোজ করো আমি গাড়ি আঁকাও ভুলে গেছি, সাপোজ করো এখানে একটা গাড়ি রয়েছে, ঠিক আছে, এখানে একটা গাড়ি রয়েছে। এবার গাড়ির এটা চাকা, গাড়িটা ব্রিজের ওপরে আছে, গাড়িটা ব্রিজের ওপরে আছে, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি? দ্য কার ইজ অন দ্য ব্রিজ, দ্য কার ইজ অন দ্য ব্রিজ, ঠিক আছে, বুঝতে পেরেছো? কারণ এই গাড়িটা একটা তলের সাপেক্ষে কাজ করছে, ঠিক আছে। এবার যদি এই ব্রিজটা ঘেরা দেওয়া হয়, ব্রিজটা যদি এবার ঘেরা দেওয়া হয়, তাহলে সেটা কি হবে? ইন হবে। কিন্তু ধরো এই ব্রিজটা ঘেরা দেওয়া নেই, তখন সেটা ওয়ান। কিন্তু যখন ঘেরা দেওয়া থাকবে, ধরো আমি এইভাবে হাঁটছি, ব্রিজটা ঘেরা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? সেক্ষেত্রে সেটা কিন্তু হবে, যেহেতু সেটা সারাউন্ডিং বোঝাচ্ছে, ঘেরা বোঝাচ্ছে, সেই জন্য ইন হবে। কিন্তু যদি ঘেরা দেওয়া না থাকে, শুধু তল হিসাবে কাজ করে, শুধু যদি তল হিসাবে কাজ করে, তখন সেটা হবে ওয়ান। ইজ দ্যাট ক্লিয়ার? যেমন ধরো আমার কাছে এই মার্কারটা আছে, এই মার্কার আমার পামের ওপরে আছে, হাতের ওপরে আছে, হাতের তালুর ওপরে আছে, এখন এটা ওয়ান। এবার আমি এই যে ছোট্ট জিনিস এটা মধ্যে রাখলাম, তাহলে এটার সাপেক্ষে এটা কিন্তু চারিদিকে সারাউন্ড হয়ে গেল। একটু দেখো, চারিদিকে ঘেরা আছে। আমি যদি এইভাবে রাখি, জিনিসটা ভালো করে বোঝো, এইভাবে, তাহলে সেটা আমার ওপরে আছে হ্যান্ডের। কিন্তু আমি যখন এইভাবে ধরে নিলাম, তখন হচ্ছে ইন মাই হ্যান্ড। যখন আমি এভাবে বলছি দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড, কিন্তু আমি যখন এইভাবে করলাম, এইভাবে আমি ওকে ঘিরে ফেললাম, তখন সেটা হবে দ্য মার্কার ইজ ইন মাই হ্যান্ড। আশা করি বুঝতে পেরেছ। এটার মানে হচ্ছে যখন সারফেস বোঝাবে, সারফেস বোঝাবে, কি বোঝাবে স্যার? সারফেস বোঝাবে, তখন সেটা কি হয়ে যাবে? যখন সারফেস বোঝাবে, তখন সেটা তোমার অন হবে, ঠিক আছে। আর যদি সারফেস দুটো হয়, হরিজন্টাল আর ভার্টিক্যাল, ঠিক আছে, হরিজন্টালের উদাহরণ দিলাম, ভার্টিক্যালের উদাহরণ দিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের স্লাইডে আমরা মুভ করি, নোট করে নাও। তো প্লেস ছাড়াও এবার কিন্তু এই যে অন, প্লেস ছাড়াও এই অনের আরও কিছু ব্যবহার আছে। এতক্ষণ যেগুলো আমরা পড়ছিলাম সেটা হচ্ছে প্লেসের, কোথায় কোন জিনিসটাকে রাখবো। যেমন বোর্ডটাকে কোথায়, দেওয়ালের কোথায় রেখেছি? ওপরে রেখেছি। আমি কোথায় আছি? রুফ, ছাদ, মেজের ওপরে আছি, ঠিক আছে। এবার আমরা ওয়ানের বিষয়ে কিছু একটা অনের এবার আমরা ডাইরেকশনকে বোঝাবো। কি বোঝাবো স্যার? ডাইরেকশন, বা এটাকে তোমরা পজিশনও বলতে পারো। ডাইরেকশন অর পজিশনও কিন্তু তোমরা বলতে পারো, ঠিক আছে। দেখো অনেক সময় অন কিন্তু ডাইরেকশনকেও বোঝায় বা পজিশনকেও বোঝায়। কীরকম স্যার, কীরকম বোঝাবে? দেখো কিছু উদাহরণ আমি লিখছি। আমি কোনো একটা জায়গায় গেছি, মার্কেট গেছি, এবার আমি কিন্তু একটা দোকান খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। আমি কোনো একটা দোকান খুঁজে পাচ্ছি না। এবার কেউ একজন আমাকে বললো, আমি জিজ্ঞেস করলাম যে অমুক দোকানটা কোথায়, তো বললো যে তোমার ডান দিকে।
কি বললো, তোমার ডান দিকে। সে লোকটা আমাকে কি উত্তর দিল, দ্য শপ ইজ অন ইয়োর লেফট। দোকানটা তোমার বামে। কি বললো আমাকে, দোকানটা তোমার বামে। তাহলে এই দেখো এখানে অন ব্যবহার করেছি, কি লিখেছি, দ্য শপ ইজ অন ইয়োর লেফট। ঠিক আছে, দেখো দ্বিতীয় নম্বর আমি আর একটা লিখছি। দ্বিতীয় নম্বর, কিপ ইয়োর, ধরো মজার একটা সিচুয়েশন ক্রিয়েট করা যাক। আমি আমার বোনকে নিয়ে মার্কেটে গেছি, এবার বোন ডান দিকে ওর ব্যাগটা নিয়েছে, ঠিক আছে, এইভাবে ডান কাঁধে ঝুলিয়ে ব্যাগটা নিয়েছে। আমি ওকে বললাম যে ডানে রাখিস না, ব্যাগটা বামে রাখ। ঠিক আছে, তাহলে আমি বললাম যে কিপ ইয়োর ব্যাগ অন ইয়োর, তখন কিভাবে বলবো, অন ইয়োর লেফট সাইড। ঠিক আছে, আমি ওকে বললাম যে তোর ব্যাগটা বামে রাখ। তাহলে কি বললাম যে বাম সাইড মানে কি, আমি কেউ বাসে বসে আছে, ঠিক আছে, আমি ওকে সাইডে বলছি যে ভাই তুমি তোমার ব্যাগটা তোমার বামে রাখো, ডাইরেকশন দিচ্ছে ওকে। ঠিক আছে, আমার অসুবিধা হচ্ছে, তুমি তোমার ব্যাগটা বামে রাখো, এভাবেও হয়। তাহলে কি, কিপ ইউর ব্যাগ অন ইউর লেফট সাইড, ব্যাগটা আপনার বামে রাখুন। ঠিক আছে, অনেকের সময় অনেক বাসের কন্ডাক্টর বলে যে দাদা আপনার ব্যাগটা একটু আপনি বাম দিকে রাখুন। ঠিক আছে, এবার 3 নাম্বার আর একটা বললাম, ওই একই, ধরো আমি কোথাও শোরুমে কোনো একটা গেছি, আমি সেখানে চেঞ্জিং রুম বা টয়লেট বা লিফট যাই হোক কিছু একটা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, টয়লেট খুঁজে পাচ্ছি না, টয়লেট। ঠিক আছে, টয়লেট আমি খুঁজে পাচ্ছি না। তাহলে আমি বললাম, আমি কাউকে জিজ্ঞেস করলাম, সে আমার বললো দ্য টয়লেট ইজ দ্য টয়লেট ইজ অন ইয়োর রাইট। ঠিক আছে, টয়লেটটা তোমার ডান দিকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ডাইরেকশন বা পজিশন বোঝাচ্ছে। মানে এখানে আমি বললাম ডাইরেকশন মানে হচ্ছে দিক বা অবস্থান। ঠিক আছে, এটা হচ্ছে এর বাংলা মানে। ঠিক আছে, এবার তোমরা নোট করে নাও। ঠিক আছে, চলো পরবর্তী স্লাইডে আমরা মুভ করব। তো চলো এবার আমরা অনের আর একটা হয়, তোমার আর একটা পার্ট হচ্ছে, এটা কত নম্বর হবে, প্রথমে ছিল সারফেস, প্লেস ছিল, প্লেস, তারপরে হচ্ছে ডাইরেকশন গেল, ডাইরেকশন আর পজিশন। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে টাইম, সময়। কি জানবো স্যার, টাইম বা সময়। কিছু উদাহরণ দেওয়া যাক। এখানে দেখো, যখন সময়েরই বোঝাবে তখন তোমরা দেখবে যে এখানে দুটো জিনিস হয়। একটা হচ্ছে পার্টিকুলার ডে, ঠিক আছে, ডে, পার্টিকুলার ডে বা নেম অফ ডে। ঠিক আছে, নেম অফ ডে দাও, নেম অফ ডে। ঠিক আছে, নেম অফ ডে, 1 নম্বর হচ্ছে নেম অফ ডে, মানে হচ্ছে কোনো দিনের আগে বসবে, কি বসবে, অন বসবে। আর আরেকটা হচ্ছে নেম অফ ডে, নেম অফ ডে প্লাস পার্ট অফ দ্য
ডে। ঠিক আছে, কি বললাম যে নেম অফ দ্য ডে বা নেম অফ দ্য ডে বা নেম অফ দ্য ডে, নেম অফ দ্য পে হয়ে গেছে নাকি এটা হচ্ছে ডে, DAY ডে। তাহলে নেম অফ দ্য ডে মানে দিনের নাম, দিনের নাম এর সঙ্গে সঙ্গে সেই দিনের কোনো একটা পার্টের নাম। যেমন আমি উদাহরণ দেই, যেমন স্যার আমি বললাম অন সানডে, অন সানডে। ঠিক আছে, অন সানডে। তাহলে তোমরা বলো স্যার অন সানডে হয় না হয় না? অবশ্যই হয় স্যার। তুমি বললে অন ফ্রাইডে, অন ফ্রাইডে, স্যার অন ফ্রাইডে হয় না হয় না? তোমরা বলবে স্যার অবশ্যই হয় অন ফ্রাইডে। এবার তুমি বললে স্যার অন ফ্রাইডে, অন সানডে, অন সানডে, অন সানডে মর্নিং। অন সানডে মর্নিং, বুঝতে পেরেছ? অন সানডে মর্নিং, অন সানডে মর্নিং। বা তুমি বললে অন ফ্রাইডে, ফ্রাইডে ইভিনিং। অন ফ্রাইডে ইভিনিং। তাহলে এখানে স্যার অন সানডে মর্নিং, ঠিক আছে, রবিবারের সকাল, এটাও ঠিক। অন ফ্রাইডে ইভিনিং, শুক্রবারের সন্ধে, হ্যাঁ সন্ধে, এটাও ঠিক। কিন্তু তুমি একটা জিনিস আমাকে বলো স্যার অন মর্নিং, অন মর্নিং। তারপর তুমি বললে অন ইভিনিং। আশা করি আসছে। অন মর্নিং, অন ইভিনিং। তারপর তুমি বললে যে অন নাইট। এটাকে আমি ঠিক লিখলাম? তোমরাই বলো, এটাকে আমি ঠিক লিখলাম? দ্য অ্যান্সার ইজ নো, আমরা ঠিক লিখিনি। কেন স্যার? কারণ কোনো দিনের আগে তো অবশ্যই সানডে, দিনের আগে অবশ্যই কোনো একটা দিনের নামের আগে, কোনো একটা দিনের নামের আগে অন হবে, কোনো একটা দিনে অন হবে, বা সেই নেম অফ দ্য ডে। এখানে দেখো সেই দিনটার নাম আমরা পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমরা সেই দিনের একটা পার্ট পেয়েছি, মর্নিং, সকালবেলা একটা দিনের পার্ট তো নাকি, সে একটা দিনের পার্ট। তাহলে এখানে দেখো অন হচ্ছে নেম অফ দ্য ডে প্লাস মর্নিং হচ্ছে পার্ট অফ দ্য ডে। অন হচ্ছে নেম অফ দ্য ডে, এনে নেম অফ দ্য ডে, নেম অফ দ্য ডে, এনে নেম অফ দ্য ডে। আর এখানে পার্ট অফ দ্য ডে, সেই দিনের একটা পার্ট অফ দ্য ডে। তাহলে বুঝতে পেরেছ? এটাও ঠিক, এটাও ঠিক। কিন্তু এখানে তো স্যার কোনো দিনের নাম বোঝাচ্ছে না, এখানে শুধু দিনের পার্টের নাম বোঝাচ্ছে। তাহলে অন মর্নিং হয় না, কি হয় স্যার? ইন মর্নিং। অন ইভিনিং হয় না, কি হয় স্যার? ইন ইভিনিং হয়। ঠিক আছে, অন নাইট হয় না স্যার, অ্যাট নাইট হয়। সেগুলো কেন হয় যখন আমরা পরবর্তী প্রিপোজিশনগুলো পড়বো তখন জানবো। এখন শুধু এইটুকু নোট করে নাও টাইমের বিষয়টা, যে নেম অফ দ্য ডে হবে এবং নেম অফ দ্য ডে এর সঙ্গে সঙ্গে পার্ট অফ দ্য ডে হবে। প্লিজ নোট ইট ডাউন। তো চলো এবার টাইমের আর একটা পার্ট আছে তোমার, যেটাকে আমরা বলবো পার্টিকুলার ডে। এ পার্টিকুলার ডে, নির্দিষ্ট একটা দিন,
পার্টিকুলার বা স্পেসিফিক, পার্টিকুলার বা স্পেসিফিক ডে বা বা কোনো তোমার ফেস্টিভ্যাল, তো সরি ক্যামেরাটা একটু প্রবলেম করছিল, ঠিক আছে, সেই জন্য একটু তোমরা দেখতেই পাচ্ছিলে। তো এখানে বললাম যে পার্টিকুলার বা স্পেসিফিক ডে, তারপরে তোমার ফেস্টিভ্যাল, ঠিক আছে, ফেস্টিভ্যাল, কোনো ফেস্টিভ্যাল ডে, কোনো ফেস্টিভ্যাল ডে, ঠিক আছে, অন ক্যালেন্ডার, ক্যালেন্ডারের কোনো একটা ফেস্টিভ্যাল, ধরো কোনো একটা উৎসবের দিন আছে সেইটা, সেই নির্দিষ্ট দিনটা, ঠিক আছে, ফেস্টিভ্যাল ডে অন ক্যালেন্ডার, ফেস্টিভ্যাল ডে অন ক্যালেন্ডার। যেমন ধরো পার্টিকুলার বা স্পেসিফিক ডে, আমরা বলতে পারি যে 2nd অক্টোবর, 2nd অক্টোবর, ঠিক আছে। তারপরে কোনো পার্টিকুলার ডে, ধরো ক্রিসমাস, ক্রিসমাস ডে, ঠিক আছে। এইসবগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অন লাগাবো। এগুলোর ক্ষেত্রে আমরা কি লাগাবো, অন, ঠিক আছে। অন 2nd অক্টোবর, 2nd অক্টোবর কি আমাদের গান্ধী জয়ন্তী, আমাদের রাষ্ট্রপিতার, ঠিক আছে, জাতির জনক, তার জন্মদিন গান্ধীজির, ঠিক আছে। তাহলে অন 2nd অক্টোবর, অন ক্রিসমাস ডে, এটাও বলা যেতে পারে, ঠিক আছে। বা যেমন ধরো আমি কিছু উদাহরণ লিখছি, দ্য হোলি, হোলি উৎসব ওয়াজ অন, হোলি উৎসব ওয়াজ অন, কোনো একটা নির্দিষ্ট দিন বলে দাও, 8 মার্চ, যাই হোক কোনো একটা, আমার মনে আসে না হোলি কখন খেলা হয়, সম্ভবত শীতের দিকেই হবে, শীত বলছি, মোটামুটি কখন খেলা হয় আই ডোন্ট নো, জানি না, মনে পড়ছে না, হয়তো বসন্তকালে খেলা হয় না হোলি, সেরকমই হবে, শীতের শেষে হয়তো। দ্য হোলি ওয়াজ অন 8 মার্চ, যে কোনো একটা দিন লিখে নিলাম, তোমরা সেটা সঠিক করে নেবে। তারপরে আমি বললাম দ্য দিওয়ালি, দিওয়ালি ইজ অন 12th নভেম্বর, সাপোজ এটাও কোনো একটা ডেট, দিস ইয়ার, এই বছর হোলি, সরি দিওয়ালি কখন পড়েছে, 12ই নভেম্বর পড়েছে, ঠিক আছে। এবছর হোলি 8 তারিখ ছিল, 8 তারিখ ছিল, আর এবার হোলি দিওয়ালি 12 তারিখ পড়েছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অনের, যখন কোনো পার্টিকুলার বা স্পেসিফিক ডে বোঝাবে, ঠিক আছে, পার্টিকুলার বা স্পেসিফিক ডে বোঝাবে, বুঝতে পেরেছো, তখন সেক্ষেত্রে আমরা অন লাগাবো। দেখতে পাচ্ছ আশা করি এখানে, অন 12th নভেম্বর, অন 8 মার্চ, ঠিক আছে। এবার একটা জিনিস মাথায় রাখবে, যখন কোনো অ্যাট কখন লাগাবো, নির্দিষ্ট যদি কোনো সিজন হয়, ঠিক আছে, অ্যাট অটাম, অ্যাট সামার, ঠিক আছে। আর ইন আমরা কখন লাগাবো, যখন কোনো মাসের, নির্দিষ্ট মাসের নাম হবে, যেমন ইন জানুয়ারি, ঠিক আছে। তাহলে এই বিষয়টা ছিল হচ্ছে অনের, নির্দিষ্ট কোনো দিনের নাম বোঝাবে, নির্দিষ্ট কোনো দিনের নাম বোঝাবে, বা কোনো ফেস্টিভ্যাল দিনের নাম বোঝাবে যেটা ক্যালেন্ডারে আছে, বুঝতে পেরেছো, মানে কোনো একটা ফেস্টিভ্যালের দিনের নাম বোঝাবে, বুঝতে পেরেছো। তো এই আমরা অন নিয়ে আলোচনা করলাম। দেখো এর পরের একটা পার্ট আসবে,
এর পরের পার্টে কিন্তু আমি আজকে আর ভিডিওটা বড় করছি না, ঠিক আছে? এর পরের পার্টে আমি একটা ভিডিও দিয়ে সমস্ত প্রিপারেশনগুলো কিন্তু তোমাদেরকে করিয়ে দেব। তো কেমন লাগছে বলবে অবশ্যই ক্লাসগুলো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা করি, এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য। কোনো টেনশন করো না, সমস্ত কিছু এখান থেকেই কভার হয়ে যাবে, পুরো কভার করে দেবো সব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, ভালো থাকবে সকলে।